রূপসী বাংলার মুখের তরফ থেকে আমরা আবার প্রায় দীর্ঘ 6 মাসের বিরতির পর আবার আপনাদের সামনে এসে উপস্থিত হয়েছি। আমাদের যে বিষয় সেই বিষয় নিয়ে, অর্থাৎ বৃদ্ধাশ্রম বা বৃদ্ধাবাস। সেই বৃদ্ধাবাসগুলোতে বেরিয়ে বেরিয়ে আমরা যেটা সন্ধান করি, আমাদের জীবনের সমস্ত গল্পগুলোকে, সেই গল্পের সন্ধানে বেরিয়ে আজ আমরা এসে উপস্থিত হয়েছি হুগলি জেলার শ্রীরামপুর শহর সংলগ্ন একটি অতি প্রাচীন বলছি এই কারণেই যে এই বৃদ্ধাশ্রমটি সম্ভবত ইউটিউবে আমরা রূপসী বাংলার মুখ প্রথম উপস্থাপন করছি আপনাদের সামনে। অর্থাৎ ইউটিউবে সার্চ করলে কিন্তু আপনারা এই যে বৃদ্ধাশ্রম এটি কিন্তু পাবেন না। তো আমরাই প্রথম এলাম গুরুজন কুঞ্জ বৃদ্ধাবাস শ্রীরামপুর। এই বৃদ্ধাবাসের প্রতিষ্ঠাতা হুগলি জেলার একজন কৃতি সন্তান ছিলেন প্রয়াত স্বরাজ মুখোপাধ্যায় মহাশয়। ওনার অনেক গুণকীর্তি এই হুগলি জেলায় ছড়িয়ে ছিটিয়ে আছে। উনি একাধারে শিক্ষাবিদ ছিলেন, আর একাধারে সমাজসেবী ছিলেন। উনি স্কুল প্রতিষ্ঠা করেছেন, উনি হসপিটাল প্রতিষ্ঠা করেছেন। সাথে সাথে এই বৃদ্ধাশ্রমটি তারই হাতে গড়ে উঠেছিল আজ থেকে আনুমানিক প্রায় 30 বছর আগে, যে সময়ে বৃদ্ধাশ্রম শব্দটাই মানুষের কাছে একটা অভিশপ্ত অধ্যায় বলে মনে হতো। তো সেই সময় তিনি এর প্রয়োজনীয়তা খুঁজে পেয়েছিলেন। বর্তমান সমাজে বৃদ্ধাশ্রম একটি সামাজিক প্রতিষ্ঠান। আমরা আমাদের চ্যানেলেই প্রথম এই শব্দটি ব্যবহার করেছিলাম, যে সামাজিক প্রতিষ্ঠান। তো এখন অনেক বৃদ্ধাবাস গড়ে উঠেছে, কিন্তু এই বৃদ্ধাবাসটি এই হুগলি জেলার মধ্যে আমাদের যেটা মনে হয়েছে যে প্রাচীনতম একটি বৃদ্ধাবাস। তো সেই বৃদ্ধাবাস আজ আমরা আপনাদের ঘুরে ঘুরে দেখাবো, আবাসিকদের সাথে কথা বলবো, তাদের স্মৃতি, তাদের সুখ দুঃখ, তাদের জ্ঞান আমরা তাদের থেকে অর্জন করব, তাদের সাথে কথা বলবো এবং কথা বলবো এখানে যারা নিরলসভাবে সেবা দিয়ে যাচ্ছেন সেই সমস্ত দু একজন মানুষের সাথে। সমস্তটাই আপনাদের আজ আমরা ঘুরে ঘুরে দেখাবো। আমরা ধীরে ধীরে গেট দিয়ে ঢোকার পরে এই ডান দিকের যে অংশটা দেখছেন, এই অংশটাই হচ্ছে এই গুরুজন কুঞ্জের যিনি প্রতিষ্ঠাতা, হুগলি জেলার যিনি প্রথিতযশা একজন শিক্ষাবিদ ছিলেন স্বরাজবাবু, অর্থাৎ স্বরাজ মুখোপাধ্যায় মহাশয়, তারই প্রতিষ্ঠিত এই মণিকমল হসপিটাল। এবং এর পাশ দিয়েই, অর্থাৎ এই একই গেট দিয়ে ঢুকে আমরা ধীরে ধীরে এখন গুরুজন কুঞ্জের যে প্রবেশদ্বার, সেই প্রবেশদ্বারে আমরা আসছি। আপনারা সমস্তটা আমাদের সাথে দেখুন, আমরা সমস্তটা আপনাদের দেখাই একটু একটু করে। দেখুন, চারিদিকে গাছগাছালি দিয়ে ঘিরে রাখা একটি বৃদ্ধাবাস, প্রকৃতির মাঝে সুন্দর এক নৈসর্গিক সৌন্দর্য আছে। ডান দিকে দেখুন একটা পুকুর, একটা সময় এটা সুইমিং পুল হিসাবে ব্যবহার করা হতো এই হসপিটাল বা তার সংলগ্ন এই যে গুরুজন কুঞ্জের বৃদ্ধাবাসের যারা আবাসিক থাকতেন তাদের জন্য। আর এই হচ্ছে গুরুজন কুঞ্জের ভেতরের রাস্তা। দেখুন চারিদিকে সবুজের হাতছানি, পাখির ডাকও আছে, সেটাও আপনারা মাঝে মধ্যে শুনতে পাবেন। চলুন আমরা আরও একটু ভেতরে যাই। এখন একটা আশ্রমিক কনসেপ্ট থেকে এই বৃদ্ধাশ্রমটি তৈরি হয়েছে।
এখানে একটু পুরনো, রক্ষণাবেক্ষণের আরও একটু প্রয়োজন আছে, কেন দীর্ঘ প্রায় 25 বছর ধরে এই বৃদ্ধাশ্রমটি পরিচালিত হয়ে আসছে। দেখুন, আমরা যে জিনিসটার উপরে গুরুত্ব দিচ্ছি আর কি, যে শহর থেকে দূরে বা শহরের প্রান্তে বলতে পারেন, শ্রীরামপুর শহরের প্রান্তে একদম প্রকৃতির মাঝখানে মধ্যবিত্ত মানুষের তাদের যে নাগালের মধ্যে গড়ে ওঠা এই গুরুজন কুঞ্জ বৃদ্ধাবাস, সেই বৃদ্ধাবাসে আজ আমরা এসেছি। আমি আগে এখানের প্রাকৃতিক দৃশ্যাবলীটাই বেশি করে আপনাদের দেখাবো। বর্তমানে কি অবস্থায় আছে দেখুন, অর্থাৎ পর্যাপ্ত অক্সিজেন, পর্যাপ্ত সবুজ এবং একটা প্রাকৃতিক নৈসর্গিক সৌন্দর্য, এটা কিন্তু আছে। এবং দেখুন, এই হচ্ছে সেই গুরুজন কুঞ্জের, সেবা কুঞ্জের একটি বিল্ডিং। আমরা সেখানে যাব, ধীরে ধীরে ভেতরে যাব, দেখব ওখানে যারা আবাসিক আছেন তাদের সাথে আমরা কথা বলবার চেষ্টা করব। এখানের যিনি ভারপ্রাপ্ত আধিকারিক আছেন রজতবাবু, তার সাথেও আমরা কথা বলবো। চলুন আমরা এবার একটু ভেতরে রুমগুলো ঘুরে ঘুরে দেখি, সাথে সাথে এখানে যারা আবাসিক আছেন, যারা মায়েরা আছেন, বাবারা আছেন, তাদের সাথেও আমরা একটু কথা বলার চেষ্টা করি। আমরা এই একটা সিঙ্গেল রুম আপনাদের এখন একটু দেখিয়ে নিই। দেখুন, ঢুকতে এইখানে সুন্দরভাবে গাছগাছালি দিয়ে করা আছে। এটা একটা সিঙ্গেল রুম, গ্রাউন্ড ফ্লোরে। আমি এটা আপনাদের একটু দেখাই। দেখুন, এই হচ্ছে রুম। এটা সিঙ্গেল রুমে যেমন থাকে আর কি, একটা খাট আছে। যিনি আবাসিক আছেন তিনি তার আরাধ্য ঈশ্বর যিনি আছেন বা আরাধ্যা যিনি আছেন তাকে এখানে রেখেছেন। সুন্দর ছোট্ট ছিমছাম একটা রুম। এই বিছানা, একটা আলমারি, এই আলনা, এই হচ্ছে অ্যাটাচ টয়লেট। দেখুন, এখানে কমোড আছে, সব কিছুই আছে। লাইটটা জ্বলছে না, দেখুন কমোড আছে এখানে। তো প্রত্যেকটা রুমে অ্যাটাচ বাথ এবং কমোড আছে। আর রুমে পর্যাপ্ত দুটো জানলাও দেখতে পাচ্ছি, অর্থাৎ একটা পশ্চিমের জানলা, এদিকে রোদ আসবে, আর একটা এদিকটা উত্তরের জানলা। সামনেই সুবিশাল বাগান। গ্রাউন্ড ফ্লোরেরই আরও কয়েকটা রুম এদিকে আছে। এখানে অনেক মায়েরাও আছেন। এই একটা রুম, এই রুমটা এই যে দেখুন, এখানে একজন মা আছেন। এটা একটা সিঙ্গেল রুম। আমি ওনার অনুমতি নিয়েই তবে আমি ভেতরে যাব। আচ্ছা, ওনার অনুমতি নিয়ে আমি ওনার ঘরে আসছি। মাসিমা বললে যে আসুন। তাই দেখুন, এখানে উনি ইমার্শন হিটারে জল গরম হচ্ছে। এই মাসিমার বিছানা। মাসিমা এখনো সবকিছু নিজে নিজেই করেন। হ্যাঁ, যথেষ্ট আছেন। আচ্ছা, আপনি বসুন 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 বসুন। আচ্ছা, এই ওনার রুম। এই হচ্ছে ওনার টয়লেট। প্রত্যেকটা রুমে কমোডের ব্যবস্থা আছে। মাসিমা, আপনি এখানে কতদিন আছেন? 12 বছর। 12 বছর আছেন। আচ্ছা, এখানে থাকছেন, কিরম ভালো লাগছে? খুব ভালো লাগে, আমার খুব ভালো লাগে। আপনার খুব ভালো লাগে। আপনার নাম? হ্যাঁ, আপনার নাম? আমার নাম আরতি ব্যানার্জি। আরতি ব্যানার্জি। আচ্ছা, তো এইখান থেকে মাঝে মধ্যে বেড়াতে টেড়াতে কোথাও যান তো? হ্যাঁ। কোথাও আশেপাশে ঘুরতে টুরতে যান তো? হ্যাঁ, আশেপাশে ঘুরতে এদিক ওদিক কোথাও যান খুব তো? ভালো লাগে আমার এখানে, খুব ঘুরতেও ভালো লাগে। আচ্ছা। আমার এখানটা খুব ভালো লাগে। খুব ভালো লাগে। আচ্ছা, আর সবাই ভালো। সবাই খুব ভালো। আর খাওয়া দাওয়া?
খাওয়া দাওয়া খুব ভালো, খুব ভালো। সবাই ভালো, খাওয়া দাওয়া ভালো। আমি অনেক দিন আছি। অনেক, হ্যাঁ 12 বছর আছেন, প্রায় এক যুগ আছেন আপনি, হ্যাঁ, এক যুগ আছেন। এক যুগ, হ্যাঁ এক যুগ আছে, হ্যাঁ এক যুগ আছে। আমার খুব ভালো লাগে এখানটা। ভালো লাগে, আচ্ছা আচ্ছা, ঠিক আছে মাসিমা, ভালোভাবে থাকুন। আচ্ছা, হ্যাঁ, মাসিমার সাথে কথা বললাম, উনি কথা বলতে ভীষণ ভালোবাসেন। চলুন নিচে আর এক মাসিমা আছেন, ওনার সাথে একটু কথা বলি। এই দেখুন নিচে দিদি আছেন এখানে, হ্যাঁ ওনার সাথে ওই একটা রুম, এখানেও আছেন মাসিমা বসে আছেন, রুমের মধ্যে রোদ্দুর আছে। এই একটা সিঙ্গেল রুম, দেখুন এই ঘরটা দক্ষিণ পূর্বের জানলা দিয়ে রোদ আসছে। এটা বোধহয় পূর্ব দিক নাকি? না, এটা দক্ষিণ দিক। দক্ষিণ দিক, হ্যাঁ দক্ষিণ পূর্ব কোণা দিয়ে রোদ আসছে, মাসিমা বসে আছেন। আচ্ছা, আপনি মাসিমার দেখভাল করেন, তাই তো? আচ্ছা, আপনি সর্বক্ষণই থাকেন, মানে দিনে রাতে সারাক্ষণই থাকেন? 24 ঘন্টা থাকে। 24 ঘন্টাই থাকেন মাসিমার কাছে। আচ্ছা, তো দেখি ওনার সাথে একটু কথা বলে উনি কি বলছেন। মাসিমা, আপনার নামটা? নাম সরোজ সিংহ বাবু। আচ্ছা, সরোজবালা সিংহ। সরোজবালা সিংহ। আচ্ছা, আপনার বাড়ি কোথায় আসল? বাঁকুড়ায়? বাঁকুড়া জেলার গ্রাম সাইডে। গ্রাম সাইডে। আচ্ছা আচ্ছা, তো এখানে কতদিন আছেন? প্রায় 1 বছর হলো। প্রায় 1 বছর। হ্যাঁ, ভালোই লাগছে থাকতে? আমার দেখতে ভালো লাগে। তো বাঁকুড়ার তো বিখ্যাত জর্দা, আপনি তো পান টান খান দেখছি। হ্যাঁ, বাঁকুড়ার বিখ্যাত জর্দা আছে না, বাঁকুড়ার দোক্তা বলে, জর্দা বলে না তো, কি বলে? দোক্তা বলে। হ্যাঁ, আমার দিদিমাও খেত, আমরা দুর্গাপুরে থাকতাম, বাঁকুড়ার দোক্তা। তো এইখানে আছেন, কিরম লাগছে আপনার থাকতে? থাকতে খারাপ লাগে না, ভালো লাগছে। ভালো লাগছে। খাওয়া দাওয়ার কোনো অসুবিধা নেই তো? অসুবিধা কিছু নেই। এমনি ডাক্তারও তো আসেন এখানে বোধহয়? হ্যাঁ, আসেন। ডাক্তারবাবুরা আসেন, তাই তো? আসেন। আজকে আছে কথা। আজকে আসার কথা। এমনি বাড়ির সাথে ছেলে মেয়েদের বা যদি কেউ? আমার ছেলে নাই, ভাইপোরা নিয়ে এসেছে। আচ্ছা আচ্ছা, ভাই, রেখে গেছে, ভাইপোরে দেখাশোনা করে। আচ্ছা, তারাও আসেন মাঝে মধ্যে? ওরা প্রত্যেক দিন প্রায় খবর নেয়, ফোন করে, আসে দেখতে। এইখানে একটা সুবিধে আছে যে আমরা দেখলাম সর্বক্ষণের একজন আপনি রাখতে পারেন সেবিকা হিসাবে, প্রত্যেক বোর্ডারই রাখতে পারেন, সেটা তার ইন্ডিভিজুয়াল খরচ। তো এরকমই একজন দিদিকে আমি পেলাম এই মাসিমার রুমে, যিনি সর্বক্ষণ এখানে থাকেন। মাসিমা, আপনি এখানে দিদি কি করেন আপনি? ওনাকে দেখাশোনা করি, হ্যাঁ, সমস্ত চান করানো, তেল মাখানো, খাবার এনে খেতে দেওয়া, সমস্ত কিছু দেখাশোনা করি। সমস্তটা আপনি করেন? আমি করি। আচ্ছা, আপনি বাড়ি ঘর যান না? না, ওই মাসে হয়তো একবার গেলাম, মাসে হয়তো এক বেলার জন্য গেলেন আর কি। গেলাম আর চলে এলাম। আচ্ছা আচ্ছা, আপনার এখানেই কাছাকাছি বাড়ি? ওই চাঁদরা শীতলতলা। শীতলতলা। তাহলে মাসিমার সেবা শুশ্রূষা করা, খাওয়া দাওয়া তাহলে আপনার এখানেই? আচ্ছা আচ্ছা, আমি এখানে খাওয়া দাওয়া করি। সেটা কি ওই বোর্ডারদের সাথেই করেন, মানে যারা? ওনার ভাই পড়া আমার খাবার টাকা দেয় ওনার সঙ্গে। আচ্ছা আচ্ছা, সেটা ওনারাই খরচা করেন। আচ্ছা, ভাই পড়ে টাকা দেয় খাবার। আপনার নামটা কি? পূর্ণিমা চ্যাটার্জি। পূর্ণিমা চ্যাটার্জি। মাসিমা, আপনার কি নাম? শুভ্রা ঘোষাল। শুভ্রা ঘোষাল। আপনি কতদিন আছেন এখানে? 2 বছর আছেন। আচ্ছা, কেমন লাগছে? ভালোই লাগে না? এমনি আপনার অনুভূতি কেমন, মানে কি রকম সারাটা দিন কিভাবে কাটান? ওইখানে চলে যাই মন্দিরে? চলে যাবো, চান টান করে ওখানে চলে যাই মন্দিরে? খাওয়া দাওয়া করে চলে আসি। আচ্ছা আচ্ছা, আর এমনি হাঁটা চলা করতে একটু অসুবিধা নাকি আপনার? আচ্ছা, দুজন ধরে ধরে নিয়ে যায়। আচ্ছা আচ্ছা, তো তাও আপনি এইখানে বসে জানলা দিয়ে আমি এখান থেকে ঠাকুরের দর্শন হয় আর কি? হ্যাঁ হ্যাঁ, আরতি, তারপরে সব হয়। আচ্ছা আচ্ছা, আর এমনি খাওয়া দাওয়া ভালো এখানের? আমিষ নিরামিষ সবই তো দেয়? আচ্ছা, আর ডাক্তার বাবুরাও তো আসেন এখানে? হ্যাঁ, ডাক্তার আজকে আসবার কথা আছে। আজকে আসবেন? আচ্ছা, আজকে ডাক্তার আসবে। তো বাড়ি কোথায় আপনার? আমার বাপের বাড়ি হচ্ছে রানীগঞ্জ। রানীগঞ্জে, বর্ধমান জেলা। আচ্ছা, শ্বশুর বাড়ি হচ্ছে নালিকুল। কোথায়? নালিকুল। নালিকুল। আচ্ছা আচ্ছা, নালিকুল এই তারকেশ্বর, শেওড়াফুলি, দিয়ারা, নালিকুল এইদিকে। আচ্ছা, ওখানে সবাই আছেন?
সবাই ছিল, সবাই চলে গেছে। আচ্ছা, তাহলে আপনি? আমি, আমার 3 মেয়ে, ছেলে নেই। আচ্ছা আচ্ছা, মেয়েরাই সব বিয়ে হয়ে তার নিজের নিজের সংসারে আছে? সংসারে আছে। হুম। তাদের সব গৃহস্থ বাড়ি তো, হ্যাঁ হ্যাঁ সেই জন্য আমি বললাম যে আমাকে বাবা নিজে রাস্তা দেখিয়ে দেয়, হ্যাঁ। আমি চলে যাই, তুমি গৃহস্থ বাড়ি কে কোথায় কি বলবে না বলবে। হুম। দিয়ে আমি নিজের থেকে এখানে এসেছি। আচ্ছা আচ্ছা। মেয়েরা আমার খুব ভালো, জামাই কিন্তু খুব ভালো। নাতি পুতি সব মাঝে মধ্যেই সব হ্যাঁ। আসছে? হ্যাঁ। আপনি জানতো মাঝে মধ্যে নাকি? হ্যাঁ, না আমি নিয়ে যেতে চাই, আমি যাই না, কষ্ট হয়, হাঁটতে চলতে কষ্ট হ্যাঁ, হয়, হ্যাঁ। সেই জন্য। আর মেয়ে, বড় মেয়ে মাসে মাসে আসে, হুম। তারপর ছোট মেয়েও আসে, সবাই। আমরা আজকের এই যে গুরুজন কুঞ্জ, সেই গুরুজন কুঞ্জের যে বৃদ্ধাবাস, সেই বৃদ্ধাবাসের যিনি ভারপ্রাপ্ত আধিকারিক শ্রী রজত ব্যানার্জি মহাশয়, তার সাথে কথা বলে আজকের এই বৃদ্ধাবাসে থাকতে গেলে যে যে জিনিসের প্রয়োজন, অর্থাৎ এখানের যে চার্জেস কি আছে বা ওনারা এখানে কি ধরনের কি পরিষেবা দিয়ে থাকেন, সমস্ত বিষয়টাই আমরা রজতবাবুর থেকে জেনে। হ্যাঁ, আমি রজত শুভ্র ব্যানার্জি। এই মুহূর্তে প্রয়াত অধ্যাপক স্বরাজ মুখোপাধ্যায় প্রতিষ্ঠিত গুরুজন কুঞ্জ বৃদ্ধাবাসে সম্বন্ধে আপনাদের সঙ্গে 2-4 কথা আলাপ করতে চাই। শ্রদ্ধেয় কৌশিকবাবু রূপসী বাংলা মুখের তরফ থেকে আজ আমাদের এখানে এসেছেন। উনি জানতে চাইছিলেন যে আমরা এখানে কি করি না করি ইত্যাদি। তো প্রয়াত অধ্যাপক স্বরাজবাবুর জীবনে অন্যান্য কার্যক্রমের মধ্যে এটাও একটা স্বপ্ন ছিল বলতে পারেন, যে তখনকার দিনে যে সমস্ত বৃদ্ধ বৃদ্ধা অসহায় মানুষ বা হয়তো সহায়তা যথেষ্ট সক্ষম কিন্তু বাবা মা ছেলে ইত্যাদি এরা বাইরে থাকার কারণে বাবাকে মাকে একটা সুন্দর পরিষেবা সুন্দর পরিবেশের মধ্যে রাখতে চান, তাদের সুবিধার্থে আমাদের সর্বজন শ্রদ্ধেয় অধ্যাপক স্বরাজবাবু এই বৃদ্ধাবাসের গুরুজন কুঞ্জ নাম দিয়ে শুরু করেছিলেন আজ থেকে বেশ কিছুদিন আগে। সেটা মোটামুটি কত বছর হলো এই বৃদ্ধাবাসটি আপনারা প্রতিষ্ঠা করেছিলেন? প্রায় 25-26 বছর হতে চললো। প্রায় 25-26 বছর, তার থেকে একটু বেশি তো কম নয়। এখানে আপনাদের যে চার্জেসগুলো আপনারা ধার্য করেছেন, কোথাও তো সিঙ্গেল রুম আছে, সিঙ্গেল রুম অ্যাকোমোডেশন বা ডাবল রুম অ্যাকোমোডেশন আছে, বা এখানে থাকতে গেলে আপনাদের যে কোনো কশান ডিপোজিট দিতে হয় কিনা, বা পেপার ডকুমেন্টস হিসাবে কি আপনারা রাখেন, বা ধরুন আপনার এখানে যে চিকিৎসা পরিষেবা, এগুলোই বা আপনারা কীরকমভাবে কি দিয়ে থাকেন, এই ব্যাপারে যদি রজতবাবু একটু। হ্যাঁ, নিশ্চয়ই আপনার প্রশ্নগুলো একদম সঠিক প্রশ্ন এবং এর উত্তরগুলি জানা দরকার, তা নাহলে যারা আসবেন তারা সঠিক জানতে পারবেন না। আমরা মাসিক যে ভাড়া ধার্য করেছি সেটা হচ্ছে 8,000 টাকা। এই 8,000 টাকার মধ্যে যে পরিষেবাগুলো আমরা দিয়ে থাকি সেগুলি হচ্ছে থাকা, খাওয়া, জল, কল, বিদ্যুৎ। আমাদের একটি ছোট জেনারেটর ইউনিট আছে, প্রয়োজনে আমরা সেটাকে ব্যবহার করি, এবং প্রত্যেকটি ঘর একতলায় হোক সিঙ্গেল বেড হোক, দোতলা 3তলাতে ডাবল বেড হোক, প্রত্যেকটি ঘরের সঙ্গেই বাথরুম আছে এবং কোমোড সিস্টেম করা আছে। বৃদ্ধ বৃদ্ধাদের যাতে অসুবিধে না হয় তার জন্য কোমোড সিস্টেম, মোজেক ফ্লোর, মার্বেল টাইল করা বাথরুম, সদা সর্বদা মেনটেনেন্স ঠিকঠাক হচ্ছে কিনা দেখার জন্য লোকজন আছেন। সকালবেলায় ধরুন প্রভাতের যে সকালের যে মর্নিং টি, তারপরে বিভিন্ন দিন বিভিন্ন রকমের জলখাবার, তারপরে যিনি নিরামিষ খান তার জন্য নিরামিষ, যিনি আমিষ খান তার জন্য আমিষ, বিকেলে আবার চা, সন্ধেবেলায় গল্প করতে করতে মানুষজন একটু স্ন্যাক্স খেতে ভালোবাসেন, তার একটু ব্যবস্থা করা আছে। বিভিন্ন দিন সেটাও বিভিন্ন রকমভাবে দেয়া হয়। তারপর রাত্রের আহার, সেখানেও নিরামিষ যিনি খান তার জন্য নিরামিষ পদ
যিনি আমিষ খান তার জন্য আমিষ পদের ব্যবস্থা করা থাকে। এই যে 8,000 টাকার কথা আমি পূর্বে বললাম, এর মধ্যে দুটি জিনিস ধরা নেই, দুটি বললে ভুল হবে, তিনটি জিনিস ধরা নেই। প্রথমটি হচ্ছে যিনি বোর্ডার তার যা ওষুধ সেটা এর মধ্যে ধরা নেই। দ্বিতীয়টি হচ্ছে টেলিভিশনটা আমরা দিই না। আমাদের প্রফেসর স্বর্গত স্বরাজ মুখোপাধ্যায়ের ধারণা ছিল যে আমাদের সামাজিক মিলন মিশনটাই খুব প্রয়োজন। মানুষজন টিভি দেখতে দেখতে পঙ্গু হয়ে যাবেন ঘরে বসে, সেই জন্য টেলিভিশনটা আমরা দিই না। যারা মনে করবেন টেলিভিশন দেখতে ইচ্ছুক তারা টেলিভিশনটি দয়া করে নিজেরা আনবেন এবং তার যে চার্জ সেটাও তারা নিজেরা বহন করবেন। এবং তৃতীয়ত, যিনি শারীরিকভাবে অক্ষম তাকে পরিষেবা দেওয়ার জন্য এখনকার দিনে যে অ্যাটেন্ডেন্টের ব্যবস্থা আছে, সেই অ্যাটেন্ডেন্টের টাকা এই 8,000 টাকার মধ্যে ধরা নেই, এটা আপনাকে মনে রাখতে হবে। অ্যাটেন্ডেন্ট প্রয়োজনে আপনি আপনার বাড়ির কাউকে নিয়ে আসতে পারেন, প্রয়োজনে আমাদের যে গুরুজনকুঞ্জ সংলগ্ন যে হাসপাতাল আছে সেখানে যারা অ্যাটেন্ডেন্ট দেয় তাদের সঙ্গে আমরা যোগাযোগ করিয়ে দিই এবং তারা যেমন পরিষেবা তেমন তারা। তো আমরা এই দোতলার যে প্যাসেজ লবি, এটা এইখান থেকে আপনাদের আর একবার ভিউটা দেখিয়ে দিই। দেখুন এইখান থেকে দেখুন এই নিচে এই যে সেই ঠাকুমা, উনি নাতি নাতনি পাতিয়েছেন, দুজন বাচ্চা ছেলে মেয়ে, তারা তাদের বাবা মারা এখানেই কর্মসূত্রে থাকে। এই দেখুন এইখান থেকে দোতলার থেকে আমি এখানের ভিউটা দেখাই। ওই যে দূরে দেখছেন ওখানে এদিকটায় সিকিউরিটি গার্ডেদের থাকার জায়গা আছে বা 2-4 জন স্টাফেদের থাকার জায়গা আছে। আর ওইদিকে একটা বিল্ডিং আছে, ওখানে এই আশ্রমেরই যে আরেকটি শাখা অর্থাৎ মণিকমল হসপিটাল, সেই হসপিটালের যারা নার্স আছেন বা কিছু স্টাফ আছেন মহিলা, তারা ওখানে থাকেন। এদিকটা আমি একটু দেখিয়ে দিই। রজতবাবু আমাদের সমস্তটাই ঘুরে ঘুরে দেখাচ্ছেন, আমরা দেখি। এটা প্যাসেজটা, দোতলার এটাই লবি। দোতলার সমস্ত রুমই আপনার ডবল বেডরুম অ্যাকোমোডেশন আছে। এখানে মূলত স্বামী স্ত্রী যদি কেউ থাকতে চান বা ধরুন 2 বোন, এই ধরনের অ্যাকোমোডেশন ওনারা রেখেছেন। এই হচ্ছে দোতলার ডাবল বেডেড রুম। দেখুন এই যে পর্যাপ্ত জানলা, টয়লেট, এভরিথিং দেখুন এখানে আছে। এখানেও একজন আবাসিক আছেন, এই মুহূর্তে উনি নিচে আছেন, যার জন্য তার সাথে আমরা কথা বলতে পারলাম না। আচ্ছা, এটা দোতলার একটা রুম। এদিকে আরও রুম আছে, এখানে বর্ষাকালে জামা কাপড় শুকোতে দেওয়া হয়। আর এদিকটা তো যারা সর্বক্ষণের যারা আছেন তাদেরই একজন দিদি বসে আছেন, বর্তমানে দেখা যাচ্ছে খালি আছে। দেখুন এইদিকে আর একটা দোতলার রুমে এলাম, এই রুমটা বর্তমানে খালি আছে। দক্ষিণ এবং পশ্চিম খোলা রুম, পর্যাপ্ত আলো বাতাস আছে। আবার বলছি যে আধুনিক বৃদ্ধাশ্রমের যে কনসেপ্ট বর্তমানে চলছে সেইটা কিন্তু তখন ছিল না, অর্থাৎ আজ থেকে প্রায় 28-30 বছর আগে, 25 বছরেরও আগে। দেখুন এখানে এসিও আছে। তো তখন কিন্তু যে বৃদ্ধাবাস ছিল সেই বৃদ্ধাবাসের কনসেপ্টে এটাই তৎকালীন সময় আধুনিকতম ছিল আর কি। এখন এটা এরকম হয়েছে। এখানে দেখুন কমোডের অ্যারেঞ্জমেন্ট আছে, টয়লেটগুলো আমরা সব বৃদ্ধাবাসেই দেখাই, এখানেও দেখাচ্ছি। তো এই রুমটা আছে এখানে। এই রুমটার জন্য থাকার জন্য কত কি চার্জেস আসে সেগুলো আমরা রজতবাবুর থেকে জেনে নেব। তো সমস্ত রকমই আছে। আমাদের যেটা মনে হচ্ছে যে মধ্যবিত্তের ক্ষমতার মধ্যে
এবং শহরের একদম লাগোয়া এই যে বৃদ্ধাবাসটি অর্থাৎ গুরুজন কুঞ্জ, এই গুরুজন কুঞ্জ এর একটা বিশেষত্ব যেটা হচ্ছে যে আমরা যেটা দেখতে পেলাম যে এই একই কম্পাউন্ডে মাঝখানে একটা পুকুর কাম সুইমিং পুল আছে, তার ওপারেই আপনারা পেয়ে যাবেন একটা আধুনিক সুবিধাযুক্ত হসপিটাল, মণিকমল হসপিটাল। সেটাও একটা প্রাচীন হসপিটাল, সেখানেও অনেক বড় বড় ডাক্তারবাবুরা আসেন, আমরা গেছিলাম সেখানে কথা বলেছি। তো এই একটা সুবিধে কিন্তু এখানে পাওয়া যাবে, একদম মানে হুইল চেয়ারে বসিয়েও পেশেন্টকে নিয়ে যাওয়া যাবে, এতটাই দূরত্ব আর কি। তো এই একটা সুবিধে, অতিরিক্ত সুবিধে কিন্তু এই বৃদ্ধাবাসে আছে। রেখেছি এককালীন কিছু এককালীন একটা ডোনেশন ধার্য করে রেখেছি। না, এটা ফেরতযোগ্য নয় এবং এর জন্য মাসিক কোনো ইন্টারেস্ট আমরা দিই না। সিঙ্গল রুমের জন্য 25,000 টাকা, ডাবল বেডরুমের জন্য 50,000 টাকা। আমরা মাসিক ভাড়া সিঙ্গল বেডে নিচে একতলায় যে ঘর আছে সেগুলির জন্য ধার্য করেছি 8,000 টাকা। দোতলা তিনতলাতে আমাদের ডাবল বেডের ব্যবস্থা করা আছে, সুসজ্জিত ঘর। এগুলিতে দুজন থাকতে গেলে মাসিক ভাড়া 16,000 টাকা। এবং যে ডোনেশনটির কথা পূর্বে উল্লেখ করছিলাম সেটি 2 কামরার ঘরের ক্ষেত্রে, 2 বিছানার ঘরের ক্ষেত্রে 50,000 টাকা এবং মাসিক ভাড়া 16,000 টাকা। মানে প্রত্যেক মানে দুজনের জন্য 16,000 টাকা। স্বামী স্ত্রীও থাকতে পারে, নিশ্চয়ই নিশ্চয়ই স্বামী স্ত্রীর জন্যই চিন্তা করে করা। দুজন বোন বা দুজন ভাই এরকম তো আমরা দেখতে পাচ্ছি অনেক জায়গাতেই হচ্ছে। হ্যাঁ, এইভাবে চিন্তা করেই উনি করেছিলেন। তবে এখানে অনেকে প্রশ্ন করে এসে যে আপনাদের শেয়ারিংয়ে থাকার কোনো ব্যবস্থা আছে কি না। আমরা ওই ভাবনাটা এখনও ভাবিনি, যেহেতু স্বামী স্ত্রী থাকার আধিক্যই বেশি এবং অনেকেই এখানে থাকেন, সেই জন্য ওই শেয়ারিংয়ের ব্যবস্থাটা আমরা এখনও ভেবে ওঠার সুযোগ পাইনি। শিখদের উপাসনার যে জায়গাটা, সেই উপাসনার জায়গায় আমরা চলে এসেছি। দেখুন প্রশস্ত চত্বর, মন্দির চত্বরটি ভীষণ মানে স্নিগ্ধতা এবং একটা আধ্যাত্মিক একটা স্নিগ্ধতা এখানে বিরাজমান। তো আমরা এখানে দেখে নিই, এখানে আছেন স্বয়ং শ্রীকৃষ্ণ এবং শ্রী রাধামা আছেন। আমরা একটু ক্লোজে আপনাদের দেখাই। দেখুন এখানের আরাধ্য দেবতা স্বয়ং বাসুদেব, রাধা মাধব। তো ওনার এখানে প্রতিদিন নিত্য সেবা হয়, প্রতিদিন পুরোহিত আসেন, গোপাল আছেন, জগন্নাথ আছেন, সুভদ্রা মা আছেন, বলরাম আছেন। এবং এই আশ্রমের যিনি প্রতিষ্ঠাতা অধ্যাপক স্বরাজ মুখোপাধ্যায়, তার যিনি গুরুদেব, তারও উত্তরাখণ্ডের শঙ্করাচার্য ছিলেন উনি, তারও এখানে পুজো হয় প্রতিদিন। দেখুন এই হচ্ছে সেই আবাসিকদের উপাসনার জায়গা। এদিকটা ঘুরি, সবটা দেখাই। দেখুন কতটা জায়গা চারিদিকে। এইখানে বসে আছেন স্বয়ং মহাদেব, নর্মদেশ্বর মহাদেব আছেন এখানে বসে। শঙ্করাচার্যের উত্তরাখণ্ডের যিনি শঙ্করাচার্য, তার নিজের হাতে প্রতিষ্ঠা করা, আজ থেকে বোধহয় ওই সময় সমসাময়িক যে সময়ের কথা বলছি 25-30 বছর আগে, যখন এই আশ্রমটি বৃদ্ধাশ্রমটি প্রতিষ্ঠা করা হয়েছিল, সেই সময় শঙ্করাচার্য এসেছিলেন। এই দেখুন মহাদেব, নর্মদেশ্বর। আমরা এই গুরুজন কুঞ্জের একজন আবাসিক তথা এই হসপিটাল অর্থাৎ এই পার্শ্ববর্তী যে মণিকমল হসপিটাল, সেখানে উনি কর্মরত হৈমন্তী দেবী, ওনার সাথে একটু কথা বলে নিচ্ছি। আচ্ছা ম্যাডাম, আপনি এখানে কর্মসূত্রে আছেন তো? হ্যাঁ, আপনি আবাসিক হিসাবে এখানে থাকেন।
তো এইখানে আবাসিক হিসাবে আপনার উপলব্ধি বা একজন সিনিয়র হসপিটালের কর্মী হিসাবে আপনাদের কি মানে কি ধরনের কি ফ্যাসিলিটিস আপনারা এখানে প্রোভাইড করেন বা পেয়ে থাকেন? আচ্ছা, আবাসিক হিসাবে যদি বলেন তাহলে এখানে থাকা খাওয়া বা রুম ফেসিলিটি, যেটা রুমে যেটুকু যা ফেসিলিটি হওয়ার কথা আমরা সবটাই পাই। প্লাস প্রতি সানডেতে একজন আসেন, চিকিৎসক আসেন, যিনি প্রত্যেকজনের আজকেও এসছেন প্রত্যেকজনের হেলথ চেক আপটা করে দেন, প্রতি সানডেতেই আসেন ওটা। আর এটা হচ্ছে এদিকটা হচ্ছে আবাসিকের দিকটা। আর যদি বলেন হসপিটালে এমার্জেন্সি পারপাস বলুন, যে কোনো বড় বড় অপারেশান সবগুলোই আমাদের এখানে হয়ে থাকে। এমার্জেন্সিতে তো ভর্তি হয়, আমরা পরিষেবা দেওয়ার চেষ্টা করি যতটা সম্ভব, মানে পেশেন্ট পার্টির সাথে সেইভাবে কোঅপারেট করে নিই। আর এমনি ধরুন আপৎকালীন রাত্রে কোনো অসুবিধে হলে হ্যাঁ, আমরা সেগুলো এমার্জেন্সি আপৎকালীন আমাদের কোনো সমস্যা হলে সেটাও আমরা, আপনাদের এমার্জেন্সি বিভাগ আছে, সেখানে বাড়ির লোকের সাথে কথা বলে বাড়ির লোকের সাথে কথা বলি। প্লাস তাদের কোনো কিছু সমস্যা হলে ধরুন রাত্রিবেলায় কোথাও এমার্জেন্সি, ওকে বাইরে ওনাকে শিফট করাতে হবে, আমাদের অ্যাম্বুলেন্স আছে, বা কোনো টেস্ট করাতে হবে, সেগুলো আমরা সব রাত্রিরেই আমরা করে নিতে পারি। মানে আমাদের এমনি কোনো সমস্যা হয় না, তাতে আমাদের সব ব্যবস্থা আছে। আপৎকালীন যে ব্যবস্থাগুলো সুবিধা রাখা উচিত, বিশেষ করে নাইটে তো সব জায়গায় পাওয়া যায় না, কিন্তু আমাদের এখানে পাওয়া যায়। দেখুন এইখানে ডাক্তারবাবু আসেন, ডক্টর এম কে রয়, উনি সপ্তাহে এখানে প্রতি রবিবারই আসেন। কোনো ঠিক নেই, মানে কথা নেই, একদিন জায়গায় 5 দিনও আসতে পারি অসুবিধা হলে। হ্যাঁ, তবে এখন আগে বৃহস্পতিবার আসছি, এখন খালি রোববার আসছি। হ্যাঁ, এর মধ্যে যার যখন অসুবিধা হয় আমাকে আসতেই হয়। এমনি উনি আজকে এসছেন এবং আমাদের সৌভাগ্য যে আজকে ওনার সাথে আমরা কথা বলতে পারলাম। আমি আলাদাভাবে ওনার সাথে একটু কথা বলে নেব। তো এখানে যারা আবাসিক আছেন তাদের উনি হেলথ চেক আপটা উনিই করেন এবং ওনার প্রেসক্রিপশানে এখানের যারা আবাসিক আছেন তারা থাকেন। কয়েকজন আবাসিক ইতিমধ্যে এসেছেন। এবং দেখুন এইখানে আর একটা জিনিস লক্ষণীয়, যেটা যে রেকর্ড বুক, প্রতিটি আবাসিকের নিজস্ব রেকর্ড বুক আছে, মেডিকেল রেকর্ড বুক, দেখুন ডাক্তারবাবুর কাছে আছে। এইখানে ওনারা এটাকে, অর্থাৎ ডাক্তারবাবুর প্রেসক্রিপশান নয়, রেকর্ড বুকটাই হচ্ছে মেডিকেল রেকর্ড বুকটাই হচ্ছে ওনার প্রেসক্রিপশান কাম এভরিথিং। তো উনি এইটা দিয়ে পেশেন্টদের যে মেডিকেল চেক আপের রেকর্ডগুলো ওনারা এখানে লিখে রাখেন। দেখুন এইটা, দেখুন এই যে মেডিকেল রেকর্ড বুক, এখানে এজ লেখা আছে, নাম লেখা আছে। এটা দেখুন এই যে মেডিকেল রেকর্ড বুক, অর্থাৎ উনি কবে কবে এসছেন, মানে এটা প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল আবাসিকের আলাদা আলাদা রেকর্ড বুক। ডাক্তারবাবু উনি একজন আবাসিকের হেলথ চেক আপ করছেন। পাশেই এই পিছন দিকে একটি গ্রাম আছে, সেখানে বোধহয় কোনো বিয়েবাড়ির অনুষ্ঠান চলছে, সেখান থেকে বাজনার আওয়াজ ভেসে আসছে। এবার আমরা ফিরে যাব। প্রতিটি বৃদ্ধাশ্রম ফিরে যাওয়ার সময় যে উপলব্ধি আমরা ব্যক্ত করি, আজকেও আমরা সেই উপলব্ধি ব্যক্ত করছি। বৃদ্ধাশ্রমগুলো ঘুরে ঘুরে আমাদের যেটা মনে হয়েছে, যে মানুষের জীবনে অবশ্যম্ভাবী হচ্ছে বার্ধক্য। তো এই বার্ধক্য আমাদের প্রত্যেকের জীবনেই একটা সময় আসবে, কিন্তু এই মুহূর্তে যারা বৃদ্ধাশ্রমে আছেন তাদের সাথে কথা বলে আমাদের যেটা মনে হয়েছে, বিভিন্ন বৃদ্ধাশ্রমে ঘুরে, যে এই বয়সে তারা কি চান। তারা চান একটু সাহচর্য, একটু যত্ন এবং একটু মর্যাদা। তাই আজকের দিনে দাঁড়িয়ে
আমরা যদি একটু অঙ্গীকারবদ্ধ হই, সে সমাজে যে প্রবীণারা যারা আছেন তাদেরকে যদি আমরা সেই মর্যাদাটা দিতে পারি, আমরা যদি একটু সঙ্গ দিতে পারি, তাহলে কিন্তু আমাদের যে সমাজ, সেই সমাজের অনেকটাই পরিবর্তন সম্ভব। আমাদের আজকের প্রতিবেদন একটু দীর্ঘায়িত প্রতিবেদন, কেন আজকের প্রতিবেদনে আমরা অনেক কিছু কভার করেছি। সৌভাগ্যবশত সেই দিনটাতেই আমি এসে পৌঁছেছিলাম। তো এটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলকে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আমি অনেক দিন পরে আবার আপনাদের সামনে এসেছি এবং আগামী দিনে আবার আপনাদের সাথে আমি এইভাবে থাকব, এই অঙ্গীকার রেখে আমি আজকের প্রতিবেদন শেষ করছি। ধন্যবাদ।